সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক নিয়মিত অনুষ্ঠান বৈশাখী হেলথের আজকের পর্বে। সাথে আছি আমি ডাক্তার সুস্মিতা কুণ্ডু। দর্শক, পবিত্র রমজান মাসে আমাদের মনে নানান প্রশ্নের যে উদয় হয়, তার মধ্যে অনেক প্রশ্ন থাকে হরমোন সমস্যার রোগীদের মধ্যে। আর সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় হরমোন সমস্যার রোগীদের রোজায় করণীয়। আর এই বিষয়ে আলোচনার জন্য আজকে আমাদের সাথে উপস্থিত আছেন স্বনামধন্য চিকিৎসক ডাক্তার শাহজাদা সেলিম, সহযোগী অধ্যাপক এন্ডোক্রাইনোলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং সাধারণ সম্পাদক এন্ডোক্রাইনোলজি সোসাইটি। স্যার, আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে আজকের পর্বে। ধন্যবাদ আপনাকে। স্যার, রমজান মাসে তো হরমোন সমস্যার রোগীরা একটু নিজেদের অনেক প্রশ্নের মধ্যেই রাখেন যে আমরা কি করব, কিভাবে রোজা রাখবো, কি কি সমস্যা হতে পারে। স্যার, কোন কোন হরমোন সমস্যার রোগীরা কি কি সতর্কতা অবলম্বন করবেন? জি, ধন্যবাদ একটি গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য আপনাকে এবং বৈশাখী টিভিকে আমি আমার পক্ষ থেকে সাধুবাদ জানাচ্ছি। যেমন ধরুন, ডায়াবেটিস একটি বড় আলোচনা, সেটি অন্যদিন আমরা আলোচনা করলাম। আজকে ডায়াবেটিস বাদে আর কি কি হরমোন রোগীরা রোজার সময় কোনো না কোনোভাবে বিপদে পড়তে পারেন বা কি করলে ওনাদের সমস্যার সমাধান করা যেতে পারে, সেটা আমরা আলোচনা করি। তাহলে সারা পৃথিবীতে যদি হরমোন রোগীদের সংখ্যা বলি, দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যায় আছে থাইরয়েডের হরমোনের রোগী। তো এর মধ্যে প্রায় 82 কোটি, সারা পৃথিবীতে 82 কোটি রোগী আছেন, কিন্তু বাংলাদেশে প্রায় 3.5 থেকে 4 কোটি থাইরয়েডের রোগী আছে। তো এদের মধ্যে প্রধান অংশ কিন্তু হাইপোথাইরয়েডিজম। তো হাইপোথাইরয়েডিজমে থাইরয়েডের রোজা রাখতে খুব বেশি সমস্যা নাই, ওষুধের সমন্বয় করতে হয়, টাইমটা একটু পরে বলছি। কিন্তু যাদের হাইপারথাইরয়েডিজম আছে, থাইরয়েডের হরমোন বেশি, তার জন্য লক্ষণ দেখা যায়। লক্ষণগুলো কিন্তু যাদের রোগী, যারা তো জানেনি, তারা রোগী নন, তাদেরকে এখন বলে রাখছি যাতে অন্য সময় যদি কোনো লক্ষণ দেখা দেয় যাতে উনি বুঝতে পারেন। সেটি হলো যে ওনার অস্থির লাগবে, বুক ধড়ফড় করবে, উনি হয়তো গরম লাগছে কিন্তু তার মধ্যেও হাত ঘামবে, মন দিয়ে কাজ করতে পারবেন না, ঘুমাতে পারবেন না, প্রচুর খাবেন, তারপরেও কিন্তু ওজন হয় ঠিক আছে বা কমে যাচ্ছে, ঘন ঘন পায়খানা হবে, বুক ধড়ফড়ানি এমন হতে পারে ওনার নিজের মনে হতে পারে যে উনি হৃদরোগে আক্রান্ত। তো এই রোগীরা কিন্তু মেটাবলিজম বেড়ে যাবার কারণে 3-4 ঘন্টার বেশি না খেয়ে থাকতে পারবেন না। তাহলে রোজার সময় যে 13.5, 14, 15 ঘন্টা না খেয়ে থাকতে হবে, এদের পক্ষে কিন্তু খুব কঠিন হয়ে দাঁড়াবে। তাহলে এদের মধ্যে যারা চিকিৎসা পাচ্ছেন, পেয়ে উন্নতি করেছেন, তারা কিন্তু হয়তো পারবেন, কিন্তু তাদের চিকিৎসা শুরু হয়নি অথবা কেবল শুরু হয়েছে, তাদের পক্ষে রোজা রাখাটা খুব ভয়ানক কঠিন হবে। উনি কিন্তু অন্য কেউ বললেও উনি একসময় গিয়ে রোজা ভেঙেই ফেলবেন। কারণ এই রোগে কিন্তু কিছু কিছু কন্ডিশন আছে যেগুলোতে ওষুধ ছাড়াও রক্তে গ্লুকোজ কমে যায়, সেটা কিন্তু এটিও একটি কন্ডিশন। তাহলে এটি সংখ্যায় অনেক বেশি নয়, তাও কিন্তু বাংলাদেশে বেশ কয়েক লক্ষ মানুষ আছেন যারা এই রোগে আক্রান্ত। তাদের কিন্তু খুব সতর্ক হওয়া দরকার। আর হাইপারথাইরয়েডিজম কিন্তু সবসময়ই খুব জরুরি একটি সমস্যা, সুতরাং সেটির চিকিৎসাও খুব দ্রুত করা উচিত। কিন্তু থাইরয়েডের সমস্যার সবচেয়ে বেশি রোগী হলো হাইপোথাইরয়েডিজমের, যারা থাইরক্সিন ট্যাবলেট খায়, কেউ একটা, কেউ 1.5টা, 2টা, 2.5টা, 3টা। আমরা 3-4 মাস পর পর থাইরয়েডের হরমোন মেপে এটা ঠিক করে দিই। কিন্তু রোগীদেরকে বলা হয় যে সকালে ঘুম থেকে উঠে ট্যাবলেটটি খাবেন, যে করেই হোক, তারপরে 1 ঘন্টার মধ্যে কোনো খাদ্য গ্রহণ করবেন না। তাহলে রোজার সময় কি করবেন? তাহলে পৃথিবীর অন্যান্য দেশে যেখানে 6:30, 7টার সময় ওনারা রাতের খাবার খান এবং 12টা, 1টায় ঘুমান, সেই ক্ষেত্রে ওরা করে কি রাত 10টা, 11টায় এই ট্যাবলেট খেতে বলে। কিন্তু বাংলাদেশে যেহেতু বেশিরভাগ মানুষ রাতের খাবার খাওয়ার কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়েন, আমরা এই জন্য ট্যাবলেটটি সকালে খেতে বলি। রোজার সময় যারা রাত হয়তো 8:30, 9টা বা 9:30 বড় 10টাতে ডিনার করলেন, তারপরে হয়তো 11:30, 12টাতে গিয়ে ঘুমাবেন, তাদের ক্ষেত্রে একটি ভালো সময় হতে পারে যে ঘুমাবার ঠিক আগে থাইরয়েডের ট্যাবলেটটি উনি সেবন করবেন। কিন্তু যদি কেউ এরকম করে, মহিলারাই বেশি করবেন হয়তো, যে উনি ঘুম থেকে উঠে সেহরি রান্না করবেন, সেটি কিন্তু এখন খুব বেশি মানুষ করেন না। কিন্তু যদি করেন তাহলে কিন্তু ওনার 1-1.5 ঘন্টা সময় লাগবে। তাহলে সেই সময় উনি ঘুম থেকে উঠে ট্যাবলেটটি খেয়ে রান্নাবান্না করতে পারেন। কিন্তু তাহলে যারা রান্নাবান্না করেন তারা কি করবে? তাদের তো কিন্তু সময় নেই, কারণ এই ট্যাবলেটটি খাবার 1 ঘন্টার মধ্যে খাদ্য গ্রহণ করা যাবে না, আবার খাদ্য গ্রহণ করার 2 ঘন্টার মধ্যে এই ট্যাবলেট খাওয়া যাবে না। তাহলে সেসব বিবেচনা করলে রাতে শোবার সময় সবচেয়ে ভালো টাইম হতে পারে, যে সময় উনি ট্যাবলেটটি সেবন করবেন। কিন্তু রোগীরা কেউ কেউ করে কি, উনি ভুলেই গেলেন, এই ওষুধ যাতে শুরু হচ্ছে, অধিকাংশ রোগী কিন্তু আজীবন ওষুধ খাবেন, তো ভুলে যাওয়ার কোনো সুযোগ নাই।
বরং সবচেয়ে ভালো হবে, এখন তো রোজা শুরু হয়ে গেছে, আমরা আশা করি যে এবারের জন্য যারা শুনছেন তারা সমন্বয় করে নেবেন। আগামী বছরের জন্য আগে থেকেই হরমোন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে টাইমটা ঠিক করে নেবেন যে কোন সময়ে কতটুকু ওষুধ সেবন করলে উনি ভালো থাকবেন। তাহলে এটি হলো সবচেয়ে বড় গ্রুপ ডায়াবেটিসের পরে। এরপরে আরেকটি গ্রুপ হলো যারা স্টেরয়েডের সমস্যায় আক্রান্ত। এখানে দুই রকম সমস্যা আছে, যে দেহের ভিতর থেকেই অতিরিক্ত স্টেরয়েড জাতীয় হরমোন তৈরি হচ্ছে, যেটা কুশিং সিনড্রোম বা কুশিং ডিজিজে হয়। সেই ক্ষেত্রে রোগীরা সাধারণত পেট মোটা হয়, যদিও অনেক ক্ষেত্রে বেশি বেশি মোটা মনে হয়। মহিলাদের গায়ে মুখে লুমটুম হয়ে যায়, ব্রণ হয়। ছেলেদেরও কিন্তু যেটা হবে মুন ফেজ বলে, মুখটা ফুলে যাবে, পেট মোটা হয়ে যায়, কিন্তু পা কিন্তু আবার সরু হয়ে যায়। এবং এরা কিন্তু অনেক ঝামেলায় থাকেন, তার মধ্যে উচ্চ রক্তচাপও একটি ঝামেলা, এদের কিন্তু হৃদরোগ বা অন্যান্য ঝুঁকিও অনেক বেশি থাকে। তাহলে ওই থাইরয়েডের হরমোন বেড়ে গেলে যেমন হয়, এই ক্ষেত্রে কিন্তু রোগীর তীব্র ক্ষুধা থাকে, এবং এই ক্ষেত্রে যদি আমরা চিকিৎসা না করে থাকি, রোগী রোজা রেখে কিন্তু বিপদে পড়ে যাবেন। তাহলে যাদের দেহের ভিতর থেকে অতিরিক্ত তৈরি হচ্ছে, আমরা কিন্তু দ্রুত চিকিৎসা করতে চাই, কিন্তু রোগীর ডায়াগনোসিস করতেও কিছু সময় লাগে, চিকিৎসাও অনেক সময় ওষুধ দিয়ে করা যায় না, অপারেশন করতে হয়, সেগুলো কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার। তাহলে যাদের আমি যে লক্ষণগুলো বললাম এগুলো যাদের আছে, তারা কিন্তু দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হবেন, ওনার সাথে পরামর্শ করে রোজার ব্যাপারে ঠিক করবেন, কি করবেন না করবেন। কিন্তু কিছু কিছু রোগী অন্য মারাত্মক কিছু রোগের কারণে উচ্চ মাত্রায় স্টেরয়েড ওষুধ সেবন করতে বাধ্য হচ্ছেন, সেটা ইনজেকশন হতে পারে, ট্যাবলেটও হতে পারে। তাহলে যে মারাত্মক শারীরিক সমস্যার জন্যে ওনার এইগুলো খেতে হচ্ছে, ওই মারাত্মক সমস্যাটি কিন্তু রোজার বিপক্ষে যেতে পারে। যেমন ধরুন বড় ধরনের কোনো ইনফেকশন হয়েছে, এখন ওনার শ্বাসকষ্ট এত তীব্র যে ওনাকে স্টেরয়েড ইনজেকশন না দিলে কমানো যাচ্ছে না, তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু সম্ভাবনা কম। কিন্তু যাদের খুব অল্প মাত্রায় লাগে এবং দিনে একবার সেবন করেন, তাদের পক্ষে সেহরির সময় যদি এই ট্যাবলেটটি সেবন করেন, তাহলে কিন্তু রোজা রাখার সম্ভাবনা আছে। কিন্তু বেশিরভাগ রোগী দিনে 2 বার বা 3 বার এই ওষুধ সেবন করতে হয়, এবং 2 বার বা 3 বার যদি সেবন করে সকালবেলা আর বিকালবেলা, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু উনি রোজা রাখার সক্ষমতা হারিয়ে ফেলেছেন। কিন্তু এই ওষুধটিও খুব প্রয়োজনীয় ওষুধ, মানে ইমার্জেন্সি ওষুধ বলতে যেটা বোঝায় সেটাই। রোগটি কিন্তু আরও ইমার্জেন্সি, তাহলে সেটাকে কিন্তু আমাকে গুরুত্ব সহকারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। এর বাদে বাকি যে হরমোন জনিত সমস্যাগুলো আছে, তার মধ্যে প্যান হাইপোপিটুইটারিজম নামে একটি সমস্যা থাকে, যেখানে থাইরয়েডের হরমোনের সমস্যা থাকে, স্টেরয়েড জাতীয় হরমোনের সমস্যাও থাকে। তারাও কিন্তু কিছু কিছু সময় খুব শারীরিক বড় ধরনের সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। কিন্তু তাদের ওষুধ খেয়ে ঠিক আছে, তারা কিন্তু রোজা রাখার সুবিধাটা নিতে পারবেন। কিন্তু ওষুধ খেয়ে উন্নতি করা যায়নি, মানে স্টেবল করা যায়নি, তাদের পক্ষে রোজা রাখাটা খুব ঝুঁকিপূর্ণ হবে। কিন্তু আমরা যদি হরমোনের সাথে এন্ডোক্রাইনোলজি, মেটাবলিজম একসাথে মেটাবলিক ডিজিজ ধরি, তার মধ্যে অপুষ্টিজনিত সমস্যা, বাংলাদেশে কিন্তু দিন দিন আমরা দৈহিক স্থূলতার রোগী বেশি পাচ্ছি। এর অর্থ এই না যে না খেয়ে থেকে বা অপুষ্টিতে ভুগছেন এমন রোগীর সংখ্যা কমে গেছে, সেটাও আছে। সেগুলোও কিন্তু আমাদেরকে নজরে রাখতে হবে। তাহলে প্রতিজন মানুষকে তার মতো করে ভাবতে হবে, তার চিকিৎসক কিন্তু সেটাই তাকে গুছিয়ে দেওয়ার চেষ্টা করবে। সেই ক্ষেত্রে চিকিৎসকের শরণাপন্ন হলে উনি কিন্তু অ্যাসেসমেন্ট করে রোগীর রোজা রাখার আগ্রহের সাথে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, কিন্তু আমরা চেষ্টা করি ওনার আগ্রহটাকে পরিপূর্ণ ফলপ্রসূ করতে। তার সময় সুযোগ যদি আমরা পাই, খুব ভালো হয়। ধন্যবাদ স্যার। স্যার, দর্শকদের উদ্দেশ্যে স্যার যদি কিছু বলতেন, যে যারা এখনো জানেন না যে তাদের কোনো সমস্যা আছে কোনো হরমোনের, কিন্তু তারা রোজা রাখছেন কিন্তু বিভিন্ন রকম সমস্যা ফেস করছেন, তারা কিভাবে? এটি খুব ভালো প্রশ্ন। কারণ হলো, যেমন ধরুন আমরা তো অর্থনৈতিক খুব বেশি উন্নতি করতে পারিনি, স্বাস্থ্য খাতের উন্নতি খুব বেশি হয়নি। যেসব দেশ অনেক বেশি উন্নতি করেছে, সেখানেও অনেক হরমোনের রোগী অনেক দিন আক্রান্ত ছিলেন, পরে অন্য কারণে গিয়ে ধরা পড়েছে। তার কারণ কি? কারণ লক্ষণটা উনি হয়তো খুব বেশি খেয়াল করেন নাই। তার মধ্যে ডায়াবেটিস একটি, হাইপোথাইরয়েডিজম একটি, স্টেরয়েড জাতীয় সমস্যা যেটি বললাম, সেটিও অনেক সময় দীর্ঘদিন পরে শনাক্ত করা যায়। তাহলে আমি যে লক্ষণগুলো এতক্ষণ যাবৎ বলেছি, তো লক্ষণগুলোকে যদি সবাই মনে রাখেন এবং দ্রুত একজন হরমোন বিশেষজ্ঞের কাছে যান, গিয়ে যদি এরকম হয় যে ওনার সব ঠিক আছে, তাহলে তো খুব ভালো খবর। কিন্তু অনেকেরই কিন্তু ঠিক থাকবে না। তাহলে সেটি যদি আমরা ধরে ফেলি এবং চিকিৎসা করি, তাহলে কিন্তু বেশিরভাগ রোগী চিকিৎসার ফলাফল খুব ভালো। সেই সুযোগটা আমাদের অবশ্যই নিতে হবে। ধন্যবাদ স্যার। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সময় স্বল্পতার জন্য পৌঁছে গেছি একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে। বিদায় নিতে হচ্ছে আজকের মতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বৈশাখী টেলিভিশনের সাথেই থাকবেন।